স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে থেকে এত বেশি সিন কেটে ফেলা হয়েছে যে সেগুলো একসাথে করলে প্রায় আরেকটা আলাদা সিনেমাই তৈরি করা যেত। তাহলে সেই ডিলেটেড সিনগুলো কি ছিল আর কেন এবার সেগুলোকে বাদ দেওয়া হলো, চলুন সবকিছু ব্রেকডাউন করি। তবে তার আগে একটা স্পয়লার ওয়ার্নিং। টম হল্যান্ড জানিয়েছেন ব্র্যান্ড নিউ ডে এর অরিজিনাল গল্পটা ছিল একেবারে আলাদা। সেখানে স্যাডি সিংকের জিং গ্রের ভূমিকা ছিল ভিন্ন, হাল্ক, নেড এবং এমজেও গল্প ছিল না। সনি চেয়েছিল নো ওয়ে হোমের পোস্ট ক্রেডিট সিনের ভেনম সিম্বাইটকে ব্যবহার করে টম হল্যান্ডের স্পাইডারম্যানের সঙ্গে ভেনমভার্সকে কানেক্ট করতে, এমনকি ভেনম দি লাস্ট ডান্সের নালকেও একই সাবপ্লট হিসেবে আনার পরিকল্পনা ছিল। অ্যান্ডি সার্কিসও জানিয়েছিলেন নালকে নিয়ে সনির বড় ক্রসওভার প্ল্যান ছিল। এছাড়া রিপার কুইন নামে একটা নতুন এক ভিলেন আনার পরিকল্পনা ছিল। এই চরিত্রে অ্যানা হাথওয়েকে এবং সারা স্নোককে অফার করা হলো, তারা রাজি হননি কারণ চরিত্রটি অত্যন্ত খুবই কম ছিল। আমার মনে হয় লিপার কুইনের শেষ পর্যন্ত উইলিয়াম ম্যাকজাগারের চরিত্রটিকে রিপ্লেস করত। অন্যদিকে জিং গ্রেকে দর্শকদের সামনে মিসডাইরেক্টেড ভিলেন হিসেবে উপস্থাপন করা হতো, যদিও তিনি আসল ভিলেন ছিলেন না। সেই ভার্সনে এক্সমেন এবং মিউট্যান্টসদের উপর অনেক বেশি ফোকাস করার পরিকল্পনা ছিল। মজার বিষয় হলো অ্যানা হাথওয়ের স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ হাতছাড়া হওয়ার এটি প্রথম কোনো ঘটনা নয়। স্পাইডারম্যান 4-এ তাকে ব্ল্যাক ক্যাট হওয়ার কথা ছিল, কিন্তু সেই সিনেমাটিক আর তৈরি হয়নি। শুরুর দিকে সনি চেয়েছিল ব্র্যান্ড নিউ ডে যেন নো ওয়ে হোমের থেকে বড় একটি মাল্টিভার্সাল লেভেলের সিনেমা হয়, কিন্তু কেভিন ফেইগি গল্পটিকে স্ট্রিট লেভেলে রাখার সিদ্ধান্ত নেন। তাই পোস্ট ক্রেডিট সিনে শুধু ভবিষ্যতে মাল্টিভার্সের ইঙ্গিত রাখা হলেও মূল গল্প ছিল স্ট্রিট লেভেলে। সনি আরও চেয়েছিল টবি ম্যাগুয়ার এবং অ্যান্ড্রু গারফিল্ড আবার ফিরে আসুক। তাদের পরিকল্পনা ছিল মরবিয়াসের পোস্ট ক্রেডিট সিন থেকে সিনিস্টার 6 তৈরি করে ভবিষ্যতে স্পাইডারম্যানকে স্বীকার করানো। এমনকি ম্যাডাম ওয়েবের ডিলিটেড সিন অনুযায়ী টম হল্যান্ডের স্পাইডারম্যানের সেখানে উপস্থিত হওয়ার পরিকল্পনা ছিল। সবকিছু ঠিক থাকলে স্পাইডারম্যান 5 এবং স্পাইডারম্যান 6 এর গল্প সিনিস্টার 6 এবং নালকে কেন্দ্র করে এগোতো। কিন্তু ক্রেভেন দ্য হান্টার ব্যর্থ হওয়ার পর সনি পুরো ইউনিভার্স রিবুট করার সিদ্ধান্ত নেয়। এখন সনি চাইছে মাইলস মোরালেস তাদের ইউনিভার্সের নতুন স্পাইডারম্যান হোক। যদিও টম হল্যান্ড নিশ্চিত করেছেন মাইলস এমসিইউতেও আসবে, তবে স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্সের মুক্তির আগ পর্যন্ত তাকে এমসিইউতে দেখা যাবে না। তাই এখন দেখার বিষয় মাইলস মোরালেস শেষ পর্যন্ত এমসিইউতে আসে নাকি সনির ইউনিভার্সে। আপনাদের মতো কোনটা হওয়া উচিত কমেন্টে জানাবেন। এবার আসা আরেকটি বড় তথ্যের দিকে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে একাধিকবার ডিলে হওয়ায় পুরো স্ক্রিপ্টকে নতুনভাবে লেখা হয়। টম হল্যান্ড জানিয়েছেন সেই সময় সিনেমাটিকে আরও স্ট্রিট লেভেল করার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই কারণেই অ্যাভেঞ্জার্স ডুমসডের মধ্যে স্পাইডারম্যানকে রাখা হয়নি। কারণ শুরুতে পরিকল্পনা ছিল ব্র্যান্ড নিউ ডে মুক্তি পাবে ডুমসডের পরে, আর দুই সিনেমা ঘটনায় একই সময় ঘটবে। পরে রিলিজ শিডিউল বদলে গেলেও দুই সিনেমার শুটিং একসঙ্গেই চলছিল, তাই টম হল্যান্ডকে ডুমসডে রাখা সম্ভব হয়নি। সম্ভবত এবার তাকে সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে দেখা যাবে। লিক হওয়া কনসেপ্ট আর্ট এবং আর্ট বুক অনুযায়ী এটি ফিক্সড গ্রে হাল্ক নয়, গ্রিন হাল্কের মতোই রাগের সঙ্গে শক্তিশালী হয়ে ওঠা এক বিশাল ও অনেক বেশি মনস্টার্স ভার্সন। সম্ভবত এটি হাল্কের সবচেয়ে ম্যাসিভ লুকও হতে পারত। এছাড়াও নেটফ্লিক্স ডিফেন্ডার্সের ক্ল্যারি টেম্পলের একটি ক্যামিও থাকার কথা ছিল। রোজারিও ডসন জানিয়েছেন তিনি নিজের দৃশ্যগুলি শুটিংও করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী পানিশা গুলিবিদ্ধ স্পাইডারম্যানকে হাসপাতালে নিয়ে গেলে ক্ল্যারি একজন নার্স হিসেবে সেখানে উপস্থিত থাকতেন, এমনকি পানিশারের সঙ্গে তার প্রথম ইন্টারাকশনে দেখানো হতো। কিন্তু গল্পটা অতিরিক্ত জটিল হয়ে যাওয়ায় পুরো অংশটা কেটে ফেলা হয়। সিনেমার শুরুতে স্পাইডারম্যানের যে ভিলেন মন্টাজ দেখানো হয়েছিল সেখানে আরও একটি বিশাল অ্যাকশন সিকোয়েন্স থাকার পরিকল্পনা ছিল। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রিটনের নিশ্চিত করেছেন একটি বড় ভিলেন টিম আপ সিন কেটে ফেলতে হয়েছে। তাই ধারণা করা হচ্ছে এখানে স্পাইডারম্যান ভার্সেস সিনিস্টার 6 এর একটি লাইভ অ্যাকশন কমিক কভার রিক্রিয়েট করা হতো, যেখানে রাইনোর মতো নতুন ভিলেনরাও থাকতে পারত। আর টিজার ও ট্রেলার দেখা সেই চিলড্রেন্স হসপিটালের দৃশ্যটি শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ দেওয়া হয়। সেখানে স্পাইডারম্যান বাচ্চাদের ইনজেকশনে ভয় কাটানোর উপায় শেখাচ্ছিলেন। আর এক শিশুর স্পাইডারম্যান পিউবার্টি নিয়ে একটা প্রশ্ন ছিল পিটার পার্কারের শরীর চলতে থাকা মিউটেশনে একই মজার রেফারেন্স, কিন্তু শেষ পর্যন্ত এই দৃশ্যটিকেও ডিলিট করা হয়। এছাড়াও টম স্টোনের আরও অনেক সিন শ্যুট করা হয়েছিল, কিন্তু ফাইনাল কাটে তাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যায়। কারণ স্পাইডারম্যান 5 এবং স্পাইডারম্যান 6-এ টম স্টোন অনেক বড় ভূমিকা পালন করবে। ভবিষ্যতের জন্য চরিত্রটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাই পরবর্তী সিনেমাগুলোতে যদি টম স্টোনকে প্রধান ভিলেন হিসেবে দেখানো হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আর টম হল্যান্ড জানিয়েছেন এক পর্যায়ে সিনেমায় ম্যান স্পাইডারকেও দেখানোর পরিকল্পনা ছিল। সেখানে পিটার পার্কার দুঃস্বপ্ন দেখত যে সে ম্যান স্পাইডারে পরিণত হচ্ছে, তার শরীর থেকে অতিরিক্ত হাত বেরিয়ে আসতো, একাধিক চোখ গজে উঠতো, আর পুরো দৃশ্যটাই হতো ভীষণ ভয়ঙ্কর। কিন্তু সিনেমাটি PG-13 রেটিংয়ে হওয়ায় এই আইডিয়াটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। আপনাদের যদি মনে থাকে স্পাইডারম্যান নো সিরিজে আমরা ম্যান স্পাইডারকে দেখেছিলাম, কারণ সেটি ছিল একটি R-রেটেড সিরিজ, অর্থাৎ PG-13 রেটিংয়ের সীমাবদ্ধতার কারণে মার্বেলকে এমন অনেক দুর্দান্ত ক্রিয়েটিভ আইডিয়া বাদ দিতে হয়েছে। তো গাইস, এগুলোই ছিল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ডিলিটেড সিনগুলো, যেগুলো আমরা সিনেমাতে দেখতে পারিনি। তবে সিনেমাটি তো সবাই মুক্তি পেয়েছে, তাই সামনে আরও অনেক ডিলিটেড সিন সম্পর্কে নতুন নতুন তথ্য আসবে। এখন আপনাদের মতে এই ডিলিটেড সিনগুলোর মধ্যে কোনটি অবশ্যই সিনেমায় থাকা উচিত ছিল কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন।
থ্যাংকস লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।